আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। যদিও মামলার 18 জন সাক্ষীর বোবা বোন সহ 5 জনই আদালতে উপস্থিত রয়েছেন। এর আগে সোমবার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করে বিচারক মাসুর সালেকিনের ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মামলা হলে 24 মে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে দ্রুত বিচার নিশ্চিতে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়। সার্বিক প্রেক্ষাপট নিয়ে আমরা ধারণা করছি যে দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে রয়েছে সহকর্মী জে মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মাহমুদ, রামিসা হত্যার ঘটনায় এখন পর্যন্ত কারা কারা সাক্ষী দিয়েছেন, বিস্তারিত জানাবেন। নুসরাত, সকাল 10টা 10 মিনিট থেকে কিন্তু শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু 4 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। রামিসার বাবা, রামিসার বোন এবং রামিসার মা সাক্ষী দিয়েছেন, রামিসার চাচি সাক্ষী দিয়েছেন। এখন আরেকজনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং আমরা যে তথ্যটি জেনেছি যে এই মামলার মোট সাক্ষ্য হচ্ছে 17 জন, যদিও 18 জন বলা হয়েছিল, পরে একজনের নাম দুবার আসায় এটি সংশোধন করা হয়েছে। 17 জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে 5 জন উপস্থিত হয়েছে এবং আদালত জানিয়েছে সব সাক্ষীকেই ডাকতে। যদি আজ সবগুলো সাক্ষী উপস্থিত হয় তাহলে আজকেই কিন্তু সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে, এমন তথ্য কিন্তু আদালত থেকে আমরা জানতে পেরেছি। এ পর্যন্ত 4 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। রামিসার বাবা রামিসাকে যে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে সেই বিষয়টি আদালতের কাছে বর্ণনা করেছেন। একজন বাবা হয়ে তার সন্তানের এই নৃশংস নিহতের ঘটনা কিন্তু তিনি তুলে ধরেছেন এবং ন্যায় বিচার চেয়েছেন। রামিসার মাও কিন্তু আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন, যদিও তিনি শঙ্কার কথাও জানিয়েছেন যে এই মামলাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা কিংবা এই বিচারকে দীর্ঘায়িত করার চেষ্টাও কিন্তু চলছে, এমন শঙ্কার কথা জানিয়েছেন। রামিসার বোন রাইসা আক্তার তিনি সাক্ষী দিয়েছেন, যদিও তিনি যেহেতু শিশু এই জন্য তার সাক্ষ্য গ্রহণের সময় এজলাসের ভিতরে কাউকে থাকতে দেওয়া হয়নি। এরপর তার চাচি সাক্ষী দিয়েছেন। এখন আসলে 5ম জনের সাক্ষ্য গ্রহণ চলছে। অর্থাৎ এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য কিন্তু রাষ্ট্র যেমন চেষ্টা করছে, জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একই সাথে কিন্তু আদালতও কিন্তু এই মামলার যেন দ্রুত নিষ্পত্তি হয় এই বিষয়টি কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং এই মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর তিনিও কিন্তু প্রতি কার্যদিবসে কিন্তু এই মামলা যেন মামলা কার্যদিবসে রাখা হয় এই আবেদনটি জানিয়েছেন এবং তারাও কিন্তু দ্রুত নিষ্পত্তির আসলে যে ব্যবস্থাপনা এটি আদালতের কাছে চেয়েছেন। তো আমরা অপেক্ষা করছি সাক্ষ্য গ্রহণে আর কি চাঞ্চল্যকর তথ্য আসে কিংবা সাক্ষ্য গ্রহণের কি পর্যায়ে যায়, হয়তো পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। তো আপাতত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সর্বশেষ যে তথ্য আমার কাছে ছিল এটি আপনাকে জানাতে চেষ্টা করলাম। নুসরাত, ধন্যবাদ। খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, বাজেটে নির্বাচনের বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোনো নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম আরও বলেন, 2 সিটিতে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, তবে প্রশাসক নিয়োগের পর এখন কিছুটা কাজের গতি বেড়েছে। কাজে গাফলতির অভিযোগে গতকাল দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে 2 সিটির 2 আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। ওয়ার্ড পর্যায়ে আমাদের দায়িত্বশীল লোকের দরকার, নির্বাচিত জনপ্রতিনিধির দরকার এবং আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন দিব। জনপ্রতিনিধি যত দ্রুত আসবে তত দ্রুত নাগরিক সেবা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে, সবাই এখন ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। তবে কিছু মানুষ গাড়ি নম্বর প্লেট পরিবর্তন করে অপরাধ করছে, তাই অস্পষ্ট নম্বর প্লেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। আমাদের ঢাকা শহরে আমরা আশা করছি বছর খানিকের মধ্যে আমাদের 120টা জায়গায় সেমি অটোমেটিক সিগন্যাল লাইট লেগে যাবে। আমরা খুব শীঘ্রই একটা অভিযান চালু করব, সেটা হচ্ছে যে আপনি যে নাম্বার প্লেটটা ব্যবহার করছেন এটা অনেক ক্ষেত্রে অস্পষ্ট, অনেক ক্ষেত্রে এটা ভেঙে গিয়েছে, অনেক ক্ষেত্রে এটা কোনো কিছু বোঝা যায় না। তখন হয় কি এআই ওই নাম্বার প্লেট শনাক্ত করতে পারে না। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে গাজীপুর কালিয়াকৈর আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা। ধাপে ধাপে 4 ও 6 জুন থেকে পোশাক কারখানাগুলো খুলেও মহাসড়কে ভোগান্তি এড়াতে আগেই ফিরছেন কর্মজীবী মানুষগুলো। সকাল থেকে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর সাইকেলে করে ফিরছেন তারা। ঈদ ফেরত যাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে মহাসড়কগুলোতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, সড়ক মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। জি সুজন, আপনি জানেন যে দীর্ঘ 7 দিন ঈদের ছুটি শেষে গাজীপুরের কালিয়াকৈর থেকে উত্তরবঙ্গের যে সড়ক রয়েছে এবং চন্দ্রা গাজীপুর এবং চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে, 3টি সড়কে কিন্তু যানবাহন এবং যাত্রীর চাপ বেড়েছে। আপনাকে বলি, কালিয়াকৈর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানেকে এবছর ঈদকে সামনে রেখে সামনে রেখে 3 ধাপে কিন্তু এই শিল্প কারখানার ছুটি, যার ফলে আগামী অনেক শিল্প কারখানার ছুটি শেষ হয়ে গেছে, যার ফলে নারায়ণ ফিরতে শুরু করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জানিয়েছেন যাত্রীদের সকল নিরাপত্তা দিতে তারা মহাসড়কে কাজ করছেন। এদিকে আপনি জানেন আগামীকাল এবং শুক্রবার, শনিবার তিন এই কারখানা খুলবে, যার ফলে কিন্তু আজকে থেকেই এই যাত্রীরা এই চন্দ্রা এলাকায় ভিড় জমিয়েছেন। তো আপনাকে বলি, উত্তরবঙ্গের যে যাত্রীগুলো আসছে সেগুলো চন্দ্রা গাড়ি পরিবর্তন করে গাজীপুর, টঙ্গী এবং কোনাবাড়ি, সৈয়দপুর এবং চন্দ্রা থেকে নবীনগর আশুলিয়া তারা কিন্তু গাড়ি পরিবর্তন করে যাচ্ছে, যার ফলে কিছুটা তাদের দুর্ভোগ পথ হচ্ছে। তাছাড়া এমনি কোনো যাত্রীদের দুর্ভোগ নেই বললেই চলে। জি সুজানা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রা ফিরতি যাত্রীদের খবর। ধন্যবাদ। দেশের 2 স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হন 5 জন। ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এক শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, ভোরে ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিকরাম আন্ডারপাসে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে ঢাকা থেকে যশোরগামী প্রাইভেট কার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এদিকে নওগাঁ সান্তাহার তুলসীগঙ্গা ব্রিজের এলাকায় বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত, আহত হয়েছেন 3 জন। দর্শক, সড়ক দুর্ঘটনা নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে মারা গেছেন, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? যে নুসরাত, আসলে যেমনটি বলেছেন, আজ সকাল 7টার সময় চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ পার হওয়ার সাথে সাথেই কিন্তু আসলে একটি পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে কিন্তু আসলে ঘটনাস্থলে কিন্তু বাবা নিহত এবং ছেলেকে কিন্তু হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকেও মৃত ঘোষণা করেন। এখানে আমরা যাদেরকে আসলে দেখাচ্ছি তারা কিন্তু সবাই কিন্তু আসলে যেই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের সবার পরিবার। যিনি ওই পরিবারের কর্তা, আসলে তিনি ছিলেন
ওনার নাম হচ্ছে দুর্গা মল্লিক, ওনার বয়স হচ্ছে 78 এবং ওনার ছেলে হচ্ছে বিজান মল্লিক, তিনি একটা স্কুলের শিক্ষক ছিলেন। দুজনেই কিন্তু গ্রামের বাড়ি চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়ি আনোয়ারা যাচ্ছিলেন। কর্ণফুলী ব্রিজ পার হওয়ার পরে সেখানে একটা স্পিড ব্রেকার ছিল। স্পিড ব্রেকারে আসলে একটা চাকা উঠার পরে দ্বিতীয় চাকা এমন সময় উঠবে পিছন থেকে কিন্তু সাথে সাথে তখন কিন্তু আসলে একটা পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু তারা দুজনেই মোটরসাইকেল থেকে পড়ে। মোটরসাইকেল থেকে পড়ার পরে বাবা দুর্গা মল্লিক কিন্তু আসলে ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং ছেলে বিজান মল্লিককে গুরুতর আহত অবস্থায় ওনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্গা মল্লিকের দুই ছেলে, যিনি বড় ছেলে তিনি কিন্তু নিহত হয়েছেন এবং ছোট ছেলে কিন্তু এখানে কান্নাকাটি করছেন এবং তিনি আসলে বলছেন আসলে কেন হঠাৎ করে এরকম হলো তারা কিন্তু সেটাও বুঝতে পারতেছে না। যেহেতু তাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল এবং তারা একসাথেই কিন্তু আসলে কথাবার্তা বলার কথা ছিল, পারিবারিকভাবে কিছু তাদের কথা ছিল সেগুলি তারা বলবে। আমরা একটু যদি আসলে ওনার যেই ছোট ছেলে আছে আমরা ওনার সাথে একটু কথা বলার আসলে 1 মিনিটের একটু শোকাহত, ওনাকে আপনারা এই সময় ডিস্টার্ব করবেন না। না, এখন বলার কিছু নাই, আপনারা এই সময় ডিস্টার্ব করবেন না। আচ্ছা, আমরা যেহেতু আসলে ওনারা শোকাহত এই জন্য ওনারা আসলে কথা বলতে চাচ্ছেন না। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালও কিন্তু ফটিকছড়িতে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হয়েছেন এবং বাঁশখালীতেও কিন্তু একই মোটরসাইকেল থেকে তাও দুজন নিহত হয়েছেন। আসলে সব কিছু মিলিয়ে চট্টগ্রাম শহরে যেই গাড়ি ঘোড়াগুলি চলে সেগুলি কিন্তু খুবই ব্যাপরা চলে। কোনো ধরনের ফিটনেস আছে কিনা সেটাও কিন্তু আসলে কেউ যাচাই বাছাই করছে না, যার কারণে কিন্তু আসলে যে যেভাবে পারে সেভাবে কিন্তু গাড়ি চালাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু মেডিকেলের পরিবেশ কিন্তু অনেকটা একদম ভারী হয়ে যাচ্ছে, যেহেতু আসলে যেই বাবা ছেলে মারা গেছেন তাদের আত্মীয় স্বজনরা এসেছেন। তাদের আত্মীয় স্বজনদের একটাই দাবি, সেটি হচ্ছে যে তারা বিনা ময়না তদন্তে তারা তাদের পরিবারের লাশগুলো ফেরত চাচ্ছেন। সেই প্রক্রিয়া কিন্তু এখন অনুসরণ করা হচ্ছে। ধন্যবাদ। বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর 4টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। জেলার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়রের স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদও শিশুটির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে একটি কুমির শিশুটিকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।